ঘরে এসে রেচাকে ধরে ফেললো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রেচা তো ঘরের মধ্যে রয়েছে। অগ্নি আর কথা ঘরে আসায় কথার একটু সন্দেহ হতে থাকে, কারণ রোজ দিন অগ্নি যেই পারফিউমটা ইউজ করে সেই পারফিউমের গন্ধ ঘর থেকে বেরোচ্ছে না। ঘরের মধ্যে অন্য একটা গন্ধ রয়েছে আর কথা এখান থেকেই সন্দেহ প্রকাশ করে। বারবার করে অগ্নিকে বলে, পাচক মশাই, এই গন্ধটা কোথা থেকে বেরোচ্ছে বলুন তো? এই গন্ধটা তো আপনি ব্যবহার করেন না। তখন অগ্নি বলে, আরে যারা পরিষ্কার করতে আসে রুম, আমার মনে হয় তাদেরই গন্ধ, তারা হয়তো এই পারফিউমটা ইউজ করে। ছাড় না, এসব নিয়ে এত ভাবারই বা কী আছে? কথা বলে, ভাবার আছে পাচক মশাই, তারা তো রোজ দিনই পরিষ্কার করতে আসে, ওই তখন তো এই গন্ধটা পাই না। এর মধ্যেই রেচা ভাবে, উফ, কথা আর অগ্নিকে এখনই আসতে হলো। আর একটু যদি দেরি করে আসতো তাহলে আমি বেরিয়ে যেতে পারতাম। কি করি আমি এখন? কথার সন্দেহ বাড়তে থাকে। অগ্নি তখন বলে, দেখেছিস তো, সাধারণ একটা ব্যাপারেও তুই সন্দেহ প্রকাশ করছিস। এই জন্য আমি বলি নিজের মনকে বোঝা, সমস্ত কাজবাজ থেকে সরে আয়। কিন্তু কথা ভাবে, যতই পাচক মশাই বলুন না কেন, ব্যাপারটা খুবই সন্দেহজনক। এদিকে জনাবের কাছে কবিরাজকে ধরে নিয়ে এসেছে জনাবের 2 শাগরেদ। আর তখনই কবিরাজজি বলে, আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি এখানে থাকতে চাই না, আমাকে আমার জায়গায় নিয়ে চলো। তখনই জনাব বলে, আরে কবিরাজজি, আপনি এত ব্যস্ত হয়ে উঠেছেন কেন? আমি আপনাকে ঠিক নিয়ে এসেছি যেমন, ঠিক পৌঁছেও দেবো সেরকম। কিন্তু আপনি আগে বলুন তো যে আপনি অ্যান্টিডোটটা কিভাবে বানাচ্ছেন। আপনি যদি না বলেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কবিরাজ বলে, আমার জীবন চলে যাক তাও আমি বলবো না, তোমরা আমার মুখ থেকে কিছুতেই বার করতে পারবে না। তখনই জনাব বলে, এই তো বয়স হয়ে গেছে, আর কয়েকটা দিনই বা থাকবেন, একটু ভালোভাবে অ্যাশ করে থাকুন। আপনাকে এত কিছু ভাবতে কে বলেছে? বলুন, অ্যান্টিডোটটা আপনি কিভাবে বানাতে চাইছেন? কিন্তু কবিরাজজি কিছুতেই মুখ খুলতে চায় না। তাই জনাবের 2 শাগরেদ কবিরাজজির ওপর অত্যাচার করতে থাকে। আর তখনই জনাব বলে, আমি কি তোমাদেরকে পারমিশন দিয়েছি যে তোমরা এইভাবে ওনার ওপর আঘাত করছো? ওনার ওপর আঘাত শুধু একজনই করতে পারে, সেটা হলো জনাব। জনাব তখন রীতিমতো অস্ত্র বার করে ভয় দেখাতে শুরু করে কবিরাজজিকে। কিন্তু কবিরাজজি তাতেও দমে যায় না, বরং একটা কথাই বারবার করে বলতে থাকে, আমি অ্যান্টিডোটের কথা কিছুতেই তোমাদেরকে বলবো না। অন্যদিকে কথা আর অগ্নি হোটেল রুম থেকে প্রায় বেরিয়েই গেছিল। অগ্নি তখন বলে, কি আবার দাঁড়িয়ে পড়লি কেন? কথা বলে, পাচক মশাই, আপনি এক কাজ করুন, দরজাটা আরেকবার খুলুন তো। তখনই রেচা বাইরে বেরিয়ে এসে ফোনে কথা বলছিল। এরপর যখনই কথা দরজার তালাটা খুলে ফেলে, তখনই ভেতরে কাউকে দেখতে পেয়ে তাকে ধরতে গেলেই রেচা এমন একটা স্প্রে করে দেয় যে কথা আর অগ্নি তাকাতে পর্যন্ত পারে না। এরপর রেচা সেই সুযোগটা নিয়েই পালাতে চাইছিল। ঠিক তখনই হোটেলের যে রিসেপশনিস্ট ছিল তাকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই রেচাকে ধরতে পারে না। এরপর যে আরেকজন ছিল সেই তো রেচাকে ভেতরে ঢুকতে সাহায্য করেছে, সেও লোক দেখাতে আটকানোর চেষ্টা করে আর বলে, ম্যাডাম আপনি আমাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান। রেচা ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কথা গিয়ে আবারও ধরার চেষ্টা করতেই তখনই রেচার জামার যে একটা স্টিকার ছিল সেটা ছিঁড়ে বেরিয়ে আসে। কথা তখন বলে, এই যে ব্র্যান্ডটা, এটা তো মনে হয় এখানকার না, অন্য দেশের, তাই না পাচক মশাই? অগ্নি তখন বলে, হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু হোটেল স্টাফদেরকে গিয়ে আজকে ধরতে হবে। কি করে আমাদের ঘর তালা দেওয়া সত্ত্বেও ভেতরে কেউ ঢুকতে পারলো? নিশ্চয়ই ভেতরকার কেউ সাহায্য করেছে, না হলে এরকমটা হতো না। এর মধ্যেই দেখা যায় কবিরাজজির ঘরে পৌঁছে গেছিল বিনায়কজি আর অফিসার, কিন্তু কবিরাজজিকে দেখতে পায় না। বুঝতে পারে জনাবের লোকজন হয়তো কবিরাজজির কাছে পৌঁছে গিয়ে তাকে ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। এরপর তারা একটা গাছের মূল দেখতে পায় আর সেটাকেই নিয়ে চলে যায় কথাগুলির জন্য। এদিকে রেচা তো কোনো রকম পালিয়ে চলে এসেছে জনাবের কাছে। জনাব তখন বলে, কোনো ব্যবস্থা হলো? রেচা বলে, ব্যবস্থা প্রায় করেই ফেলেছিলাম, হুট করে যে কথা আবারও ব্যাক করে এসে তালাটা খুলবে দরজা সেটাই বুঝতে পারিনি। এরপর হোটেলে ফিরে এসে কথা আর অগ্নি সমস্ত ওয়েটারদের জিজ্ঞেস করতে থাকে, কি করে এটা হলো? এরকমটা হওয়ার একটাই কারণ, কেউ একজন তো আছে যে তালা খুলে ওই মেয়েটাকে ভেতরে আসতে রাস্তা করে দিয়েছিল।
কিন্তু কেউই মুখ খুলছে না। হোটেলের ম্যানেজার বলে, ম্যাডাম আমরা নিজেরাই বুঝতে পারিনি কি করে এটা হলো, তবে আমরা চেষ্টা করে দেখছি। প্লিজ আপনি এরকমভাবে রেগে যাবেন না। কথা বলে রেগে যাওয়ার মতন ব্যাপার হলে অবশ্যই রেগে যাব। এর মধ্যে অগ্নি বলে, আমার ভাই পুলিশে আছে, ওকে আমি সবটা জানাবো, আর তারপর আপনাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেব। এরপরই ফিরে এসেছে প্র্যাটিরা। প্র্যাটিকে সবটা বলে দেয় অগ্নি। প্র্যাটি তখন বলে, সে কি, এখানে তো এরকম হওয়ার চান্স নেই, তারা আমি একবার আমাদের স্যারকে ফোন করে সবটা জানিয়ে রাখি। এদিকে কথা পৌঁছে গেছে অফিসারদের কাছে। অফিসাররা তখন বলে, কথাগুলি তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। কবিরাজজিকে শেষ করে ফেলেছে জনাবের লোকজনরা। এই দেখো, ওনার বাড়িতে গিয়ে আমরা এই মূলটা উদ্ধার করে নিয়ে এসেছি। দেখো যদি এটা বুঝতে পারো, দেখতে তো আদার মতো লাগছে। কথা বলে, এটা একটু কাটা যাবে? তখনই কথা কেটে দেখে এটা জীবন গাছের মূল, আর এটা দিয়েই প্রতিষেধক বানানোর লড়াই করছিল হয়তো কবিরাজজি। তার মধ্যেই বিনায়ক বলে, একটা আবারও তরতাজা প্রাণ চলে গেল এই জনাবের জন্য। জানি না এই লোকটাকে কবে আমরা ধরতে পারবো। কথা বলে, স্যার আপনাকে একটা কথা বলা দরকার ছিল। আমার স্বামী প্রতিনিয়ত আমাকে সন্দেহ করছে, আমি চাইছি ওনাকে সবটা বলে দিতে, না হলে আমার একদমই ভালো লাগছে না। তখনই বিনায়ক বলে, কিন্তু এখনই আর কয়েকটা দিন লেট করলে হতো না? আরেকজন যে স্যার ছিল সে তখন বলে, তুমি জানিয়ে দাও, এই রকমভাবে টেনশন করে থাকা যায় না, অগ্নিকে সবটা জানিয়ে দাও। কথা ঠিক করে অগ্নিকে সবটা জানাবে। সকালে ঘুম থেকে উঠে অগ্নি রীতিমতো শীতে কাঁপতে থাকে। তখনই সুটকেস থেকে নিজের সোয়েটারগুলো বার করতে থাকে। ওয়াকি টকিতে তখন সিগন্যাল এসে গেছে আর বাজতে শুরু করে। এরপর ওয়াকি টকিটা দেখার পরেই অগ্নি বুঝতে পেরে যায় কথা এখানে এসেছে শুধুমাত্র ইনভেস্টিগেশনের জন্য, এখানেও আদেও ঘুরতে আসেনি। আর এদিকে অগ্নিকে সবটা জানিয়ে দেবে বলে কথা আসছিল, কিন্তু অগ্নি অলরেডি সবটা জানতে পেরে গেছে।